আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি থেকে আমরা এখন বর্তমানে বঞ্চিত হতে যাচ্ছি। ওই আমার পাশালি যে জায়গা আছে এখানে বিগত দিনে ভিতরে আমরা ভোগ দখলে ছিলাম, যে কোনো বিষয়ে গ্যাঞ্জাম হয়ে আমরা সে জায়গা থেকে বঞ্চিত হয়েছি। এখন সেই জায়গা এখন কাজ হচ্ছে, আমি বাধি দিচ্ছি, বাধি দেওয়ার পরে তারা আমাকে অনেক রকমের মানে হুমকি ধামকি, বা আমার জানের কোনো নিরাপত্তা এই মুহূর্তের জন্য নেই। এবং কালকে রাত্রি যখন আমি এখানে মানে এই মোড়ের পরে রাত তখন অনুমানিক 7:30-8টা বাজে, ওই সময় আমি থানা থেকে 144 কোর্ট থেকে 144 করে আসার পরে আমার এখানে হুমকি ধামকি দিয়েছে ও ছোটো ভাই দিয়ে, মানে আমার পাশে যারা বসবাস করে ওই হীরা আর মোহাম্মদ, এরা মানে হুমকি ধামকি দিয়েছে যে তোর 72 ঘন্টার আনলিমিটেড, তোর 72 ঘন্টার ভিতরে আমি তোর দিকে নেবো, ঠিক আছে, এরকম হুমকি ধামকি দিয়েছে। এবং আমার ফ্যামিলিতে যত আমার ভাই সহ আর যে সমস্ত লোকজন আছে এদের কোনো জানের বর্তমান নিরাপত্তার জন্য আমি এখন থানায় যে আবার জিডি করতে যাচ্ছি। আর এই জায়গার বিষয়ে মানে আমার জায়গাটা মূলত আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি। আমি এদিকে জায়গা পাবো 2 শতক সামথিং, একটু বেশি হবে, 2.5 শতক মতো। এখন এইটা আমি মিডিয়ার সামনে এই 2.5 শতক জমিটা দিচ্ছে না, এটা আমি মিডিয়া আপনারা আইছেন আপনাদের কাছে বলতেছি, ঠিক আছে। আর গ্রামে যেসব মান্যগণ্য ব্যক্তিরা আছে তারা যদি এটা সমন্বয় করে যদি সুষ্ঠু একটা বিচার নিয়ে আসে সেটা আমি মাথা বাইতে নিয়ে নেব। আর এটা তো এখন কি বলবো, এটা আমি এর আগেও বলেছি মিডিয়া, মানে মিডিয়ার সামনে ফেজ হওয়ার আগেও আমি এটা বলেছি, ঠিক আছে। বলার পরে সেটা কোনো কার্যকারিতা যায় নাই, ঠিক আছে। এখন আপনাদের উপরে নির্ভর করে এটা ছাড়িয়ে দিলাম। এই 2.5 শতক জমির মালিক কিভাবে হলেন? আমার দাদার ওয়ারিশ সূত্রে আমরা এই 2.5 শতক মানে এই জমির মালিক ওয়ারিশ সূত্র। দাদার জায়গা বাপ পাইছে, বাপের জায়গা আমরা পাইছি। ওরা তো দাবি করছে ওই জায়গায়। হ্যাঁ, ওদেরও জায়গা আছে, জায়গা আছে ভিতরে যে জায়গা আছে ওগুলো কিনা জায়গা। আর আমার হলো পৈতৃক সম্পত্তি। ওদের মোহাম্মদের কিনা জায়গা? হ্যাঁ, মোহাম্মদের কিনা জায়গা। আর আপনার? আমার দাদার পৈতৃক সম্পত্তি। এই ব্যাপারে কি আপনি কোনো আদালতে শরণাপন্ন হয়েছেন নাকি? আদালতে আমি গতকালকে যে আমি 144 করে এসে ওই জায়গায় কাজ করছিল, ওরা কাজ বন্ধ রাখা হয়েছে। তাহলে এখন কি চাচ্ছেন? এখন চাচ্ছি যে এলাকায় যত গণ্যমান্য ব্যক্তি আছে কিংবা প্রশাসন আছে তারা এদের ভিতরে এসে আমার এই জিনিসটা সুষ্ঠু একটা বিচার নামাই দিয়ে দেখ। আমি কথা বলেছি থানায় গত শুক্রবার, বৃহস্পতিবারের দিন সন্ধ্যার সময় এক সালিশ হয়, সেই সালিশে আমি বলেছিলাম, কিন্তু সেটা কার্যকারী হয় নাই। সালিশি কারা কারা ছিলেন? সালিশি ওই জায়গা আমাদের দেলবাড়াদির লোক ছিল, অনেকগুলো আবদারপুরের লোক ছিল, মান্যগণ্য লোক যারা ছিল তারা ছিল। তারপরে এখন এই আমাদের বাজারে যেসব মান্যগণ্য লোক আছে সবাই ছিল। এখন সবার সাথে মত বিনিময় করেও ওটা কোনো ফয়সালায় আসে নাই। মান্যগণ্য লোক কি বলে? তারা বলে যে এটা তুমি কোর্টের থেকে 144 করে নিয়ে এসে তুমি কাম বন্ধ করো, ঠিক আছে। আমি লিগালে নাই, এখন লিগালে নাই, আমার যদি কাগজপত্র থাকে তাইলে আমি জায়গা পাবো, আর না থাকলে আমি পাবো না। আমার তো কাগজপাতি সব কিছু আছে। আমার দাদা কোন সূত্রে মালিক হয়েছে, কোন সূত্রে দাদা কার কাছ থেকে কিনেছে, সেই সমস্ত দলিল আমার সব আছে বাসায়। তা আমি দলিল দেখার কোনো আলটিমেট এই জায়গা কারোর সামনে পর্যন্ত জায়গা নিয়ে কোনো উপস্থাপনাই করতে পারিনি। আমি দলিল দেখাবো, এই তারিখেও থানাতে যাবো, একই কথা বলে আপনার এই দলিলের বিষয় নিয়ে যে দলিল তুমি নিয়ে আসো। আমি উকিল নিয়ে গেছি, আমিন নিয়ে গেছি, দুটো আমিন নিয়ে গেছি। অযথা তাদের পয়সা দিয়ে আমি আবার রাত্রি আবার দিয়ে দিচ্ছি, পয়সা দিয়ে ওই জায়গায় সালিশ শেষ হওয়ার পর তারা চলে আসে। কিন্তু কোনো দলিল যে দেখবে সেটা আমি দেখার কোনো উপস্থাপনা আমি পাই নাই। কারণ ওই জায়গা কথা হলো আপনার, তুমি এই জায়গা পুরনো ঘর ছিল, বাদি দেবা কী করতো না। বিগত দিনে আমরা ও যে জায়গা আমার বাদি যে জায়গা ঘর করে বসে আছে সে জায়গা আমি জায়গা পাতাম। আমার বাসার ঝাড় ছিল, গর্ত ছিল, আমার বাপ চাচারা ওই জায়গাতে ভোগ করে খাইছে, ঠিক আছে। এখন সেটা যে কোনো কারণবশতিতে আমাদের লাঠির জোর নাই। আমার ভাই বাবা সবাই গাছ দেখলাম যেটা 100 বছরের দাবি করলেন, ওই গাছ তো 100 বছরের গাছ তো আলসীমানা ওইভাবে পোতা ছিল না। আর আমি ঘর করার সময় আমি যে মানে বাসাটা ঘরটা করেছি, এই ঘর করার সময় তো আমি তো জানি যে এদিকে ও জায়গা নেই, আমার জায়গা, ঠিক আছে। এখন আইল বিগত দিনে থাকে, ও আমার তো জোর করে ভোগ দখল করে খাচ্ছে, আর আমি ওরা ভাবে মানে ছাড়িয়ে দেবো। আমার তা ও ভোগ দখল করে খাচ্ছে অলরেডি ভিতরে থেকে। আপনার তাই? হ্যাঁ,
আর ও জায়গা কিনেছে, যেখানে জায়গা কিনেছে পিছন থেকে, ও তো 35 সম্পত্তির জায়গা এই জায়গায় সামনের থেকে কিনে না, ও জায়গা কিনেছে ভিতরের থেকে। সে ভিতরে সে জায়গা অলরেডি সে কালি করে বসেও আছে। বিগত দিনে একটা সালিশ হয়েছে, সেই সালিশে সে এই জায়গা ওর জায়গা কিনেছে কার কাছ থেকে? ফাটার ছেলে আনারুল, আমিরুল আর হইল গা হাকিমের কাছ থেকে, 3 ছেলের কাছ থেকে 15 শতক জায়গা কিনেছে। সে জায়গা কালি করেও রেখে দিয়েছে। সেটা বিগত দিনে এই মোড়ের পরে সালিশ হয়েছে, সেই সালিশে সেটা ও মানে চুরি করে ওটা গোপন রাখেছে। গোপন রেখে ও এখন কতটুকু ভোগ দখলে খাচ্ছে, আমি কতটুকু ভোগ দখলে খাচ্ছি, এই কথাটা সে বলেছে। কিন্তু বলার পরে সেই জায়গাতে ও 4টে বেজে গেছে, তারপরে আর কোনো হয় নাই, সালিশ স্থাপিত ওইভাবে রয়েছে। কিন্তু আমি বারবার করে অনুরোধ করেছি, লোকজনের মান্যনীয় যারা ব্যক্তি আছে তাদের কাছে বলেছি যে আমার এই জায়গার পরে দ্বিতীয়বার মাপ দিয়ে একটা সুষ্ঠু বিচার এনে দেন, আমারে কম দেন তাতেও আমি মেনে নেবো, কিন্তু সেই পজিশন মধ্যে আমি যেতে পারি না। আচ্ছা, মান্যগণ্য লোকের ভিতরে দু একজনের নাম বলবেন আপনি? এখন নাম বলবো মানে হরিনানপুর যারা আছে বর্তমানে যারা আছে তারাই আছে, সালিশি ঠিক কারা আছে। ছিলেন? সালিশি এদের উভয় সবাই ছিল, এই জায়গা বারাদির লোক ছিল, আফজালপুরের লোক ছিল, সবাই উভয় শিবপুরের লোক ছিল, আমাদের এলাকাবাসী ছিল, সবাই ছিল। এখন মান্য বলতে বলতে কারোর নাম নেই মিডিয়ার সামনে, তো কারোর নাম বলে এখন সবাই এই জায়গায় এখন বর্তমান আপনি আছেন, আপনিও এনে স্থানীয়, আপনি তো জানেন সব কিছু, সবাই থাকে মান্যগণ্য ব্যক্তি সবাই। এখন সুষ্ঠু সমাধান চাচ্ছেন? সুষ্ঠু একটা সমাধান আমি চাচ্ছি, আপনারা আইছেন, ঠিক আছে, সুষ্ঠু একটা সমাধান চাচ্ছি। আর এমনিতে শারীরিকভাবে যে উত্তেজনা মানে হ্যারেস্ত হচ্ছি মানসিকভাবে, এটা তো আর প্রকাশ করছি না। এখন আমি থানায় যা জিডি করে সেই জিনিসটা আমি প্রকাশ করবো, কারণ আমার ধরেন লাঠির কোনো জোর নাই। আমার ভাই একটা রাজমিস্ত্রি কাম করে, আর আমি ধরেন বাড়ি থাকি, বাড়ির থেকে আমি দেশে আইছি, দেশে এসে ধরেন আমার যেভাবে চলতেছে সেইভাবে আমি চলতেছি। এখন আপনাদের কাছে অনুরোধ, আমার এই জিনিসটা একটা সুষ্ঠু সমাধান যেন আপনাদের মাধ্যমে যেন আমি পাই, কথা বুঝছেন। আমার দলিল যার বর্তমান জায়গা তার, দলিল যার জায়গা তার, সে যদি আমার সূত্রে, আমার দাদার সূত্র ধরে টান দেয়, আমিও সে যে জায়গার থেকে কিনেছে, কার সূত্রে সে আইছে, সেটাও আমি দেখতে চাই। আমার কাছে এইটাই। এখানে করিমের এই ডানি যে বিল্ডিংটা দেখতে পারতেছেন, ডান হাতে ভিডিও নেন, এটা হচ্ছে করিমের, নেন ভিডিও নেন, নিছেন ভিডিও নিয়েছেন। এই ডান হাতে যে সাদা বিল্ডিংটা দেখছেন, এটা করিমের বাড়ির। আচ্ছা মামুদ, ফ্রেম কেটে না, ফ্রেম কেটে। না না না, আমি আপনার ভিডিও নিতে হবে সব। আমি নিছি, তুমি আগে ক্যামেরায় কথা বক্তব্যটা হ্যাঁ, দিতে তোমার। এই ডান হাতে যে বিল্ডিংটা দেখছেন, করিম আপনার বিল্ডিং নিয়েছেন কিনা? আপনি বলেন, বলতে থাকেন, ভিডিও নিচ্ছি পরে। আচ্ছা আচ্ছা, না ভিডিও নেবেন, কথা হবে। তুমি এখন কথা হবে এই ক্যামেরা দেখি। এই ডান হাতে যে বিল্ডিংটা দেখছেন, এটা করিমের বিল্ডিং। এই পিছনে যে ঘরটা দেখছেন, এটা আমার বড় ভাই মৃত হজরত আলীর ঘর। এটা পূর্বে আমার বাবার ছিল, তার আগে আমার দাদার ছিল। এটা প্রায় 100 বছরের পুরাতন টিনের ঘর। এই ঘরটা আমাদের, এখানে আমরা দীর্ঘদিন বসবাস করেছি এবং এখন পর্যন্ত করতেছি। আমি মোহাম্মদ আলী মেজো ভাই, আমি ওইদিকে যাই বাড়ি করেছি, আমার ছোট ভাই ওইদিকে বাড়ি করেছে। বাবার পুরাতন ভিটায়, বড় ভাই মারা যাওয়ার পরে পুরাতন ভিটায় যে টিনের ঘর ছিল, সেখানে ভাইস্তেরা বাস করত। এখন ভাইস্তেরা পুরাতন ভিটা টিনের ঘরের কিছু অংশ ভেঙে অর্ধেক দেখেন এখনও দিব্যি দাঁড়াইয়ে আছে, আর বাকি অংশে তারা একটু পাকাকরণ কাজ শুরু করেছে। করার সময় পাশের বাড়ির বিল্ডিংওয়ালা বাড়ি করিম, সে বাধা দেয়। সে বলে যে এখানে আমার জমি আছে। আমাকে বাধা দেয় না, সে যা ক্যাম্পে জানায়। ক্যাম্প এসে আমাদের বলে যে আপনারা কাজ অফ করেন আর আপনাদের কাগজপাতি নিয়ে ক্যাম্পে আসেন। কবে বাধা দেয়? এটা আজ থেকে সপ্তাহখানেক আগে। তারপরে আমরা ক্যাম্পে যখন যাই বিকালবেলা, ক্যাম্পে গেলে আমার কাগজপাতি দেখে, তার কাগজপাতি দেখে তার বলে যে আপনার বাড়ি তো আপনার জমির উপরেই আছে, কিন্তু এটা তো আপনার বাড়ির জমি থেকে কিছু দূরেই আছে এবং পুরাতন টিনের ঘর ভেঙে সেখানে ঘর করছে, অথবা আপনি বাধা দেওয়ার এখতিয়ার রাখেন না, আপনারা যা কাজ শুরু করেন। তখন ক্যাম্প যখন অর্ডার দেয়, সকালবেলা যখন কাজ শুরু করতে যাই, তখন উনি আবার সকালবেলা যায় থানায় যায়। থানায় গেলে থানার এসআই লালচাঁদ সাহেব, উনি এসে বলে যে কাজ অফ করেন। থানায় আমাদের অভিযোগ করেছে আপনার পাশের বাড়িওয়ালা করিম, সে নাকি আপনার এই ঘরের মধ্যে জমি পাবে। বললাম ভালো কথা, যদি অভিযোগ করে তাহলে আমরা বাদ দিলাম কাজ। তো বলে যে আপনারা কাগজপাতি নিয়ে থানায় আসেন। কবে? আপনার আগামী শুক্রবারের দিন, না এই শনিবারে না, আগামী গত শুক্রবার, এই শনিবারের
এই গত যে শুক্রবার তার আগের শুক্রবারের দিন আপনারা সবাই থানায় আসেন, দুই পক্ষই থানায় আসেন, কাগজপাতি দেখা হবে। আর স্থানীয় কিছু মাতব্বার নিয়ে আসেন, সাথে করে আপনারা কিছু মাতব্বার নিয়ে আসেন উভয় পক্ষ। তখন আমরা স্থানীয় কিছু মাতব্বার নিয়ে থানায় যাই কাগজপাতি দেখার পরে কে ছিলেন? মাতব্বার এখানে উপস্থিত ছিলেন বেরবাড়াদের রব্বানি সাহেব, তারপরে মধু ও ভাই, তারপরে সোহেল ভাতিজা, তারপরে শিবপুর গ্রামের মিজানুর রহমান, তারপরে আবদালপুর গ্রামের আশরাফুল আলম চতুর, বিডিআর ছিল আয়ুব বিডিআর শান্তিডাঙ্গা বাড়ি। এদের সবাইকে নিয়ে থানায় যাওয়া হয়। থানায় যাওয়ার পরে থানা দেখে সিদ্ধান্ত দেয় যে আমরা তো এই কাগজ দেখে জমি দেখলাম, কিন্তু জমিটা মাপতে হবে, স্থানে জায়গায় জমিটা মাপযোগ করে আপনারা মাতব্বাররা এটা বুঝপাট্টা করে দেন। তখন মাতব্বাররা এসে পরের দিন বসে যে জমিটা এখন মাপযোগ দেব। আফাজ আমিন ছিল আমাদের পক্ষে, আফাজ আমিন, এবং ওনারা নিয়ে আসছিল আবদালপুর গ্রামের কি যেন আমিনটার নাম, পশ্চিম আবদালপুরের। দুই আমিনের মাধ্যমে জমি মাপযোগ করা হয়। মাপযোগ করার পরে প্রমাণ হয় যে মোহাম্মদ আলীর জমির ভিতরে 1% জমু বা 1 পয়েন্ট জমু তারা পাবে না। এই প্রমাণ করে তারা তখন বলে যে আপনারা সই করেন, আর মোহাম্মদ আলী এখানে ঘর উঠাবে, আপনারা কোনো বাধা দেবেন না কেউ। তখন ওরা বলে আমরা এই সালিশ মানি না। বলে আপনি মাপযোগে যখন পালেন না তখন আবার সালিশ মানবেন না কেন? বলে যে সেটা আমাদের ব্যাপার, আমরা সালিশ মানি না। করিম। তারপরে বললো মধু ভাই। তখন আমি মধু ভাই বললাম যে আপনি তো সালিশদার, আপনি পক্ষ নেছেন, সালিশ মানেন না। তো বললো যে হ্যাঁ সালিশ মানি না, হ্যাঁ মাপযোগে ভুল হয়েছে। তো বললাম যখন মাপ ছিল তখন তো আপনি কাছেই ছিলেন, আর আপনার পক্ষের আমিন আছে, আমিন বলুক যে মাপে ভুল কি সঠিক। তখন বললো আমিন কি জানে, আমরা দেখেছি মাপে ভুল আছে। তখন আপনার আবার ওনারা ওই সালিশ না মানলে, এখানে যারা স্থানীয় মাতব্বার ছিলেন, এই সালিশি বোর্ডের সভাপতি ছিলেন শিবপুর গ্রামের মিজানুর রহমান চেয়ারম্যান সাবেক। সে বললেন যে মোহাম্মদ আলী আমরা কাজ করার অনুমতি দিতে পারি না, এই জন্যই যেহেতু এখানে থানা আমাদের মাপার জন্য অনুমতি দিয়েছে, আমরা থানায় একটা রিপোর্ট পেশ করব, থানা যদি কাজের অনুমতি দেয় তাহলে আপনারা কাজ করবেন। তা আমরা বললাম ঠিক আছে। ওনারা থানায় লালচাঁদ সাহেবের ডেকে একটা রিপোর্ট পেশ করে দিল। তখন লালচাঁদ সাহেব বললো ঠিক আছে আমি নিয়ে যাই থানায় এটা জমা দিচ্ছি ইবি থানায়। তখন ইবি থানায় জমা দিল। ইবি থানায় জমা দিলি পরে বলল যে আপনারা আগামী শনিবারে দুই পক্ষের কিছু মাতব্বার বর্গ নিয়ে, বেশি লোক না, আপনারা 5 জন আনবেন, আর যে সালিশি বোর্ড ছিল এই সালিশি বোর্ডের প্রধান উনি থাকবে। আপনারা এসে আপনার থানায় আসেন, আসার পরে একটা মিটিং হোক, তারপরে এখান থেকে সিদ্ধান্ত হবে। আমরা আবারও শনিবারের দিন, গত শনিবারে আপনার সন্ধ্যার পরে মাগরিবের পরে থানায় বসা হয়েছিল। এসআই আপনার লালচাঁদ দারোগার সাহেবের নেতৃত্বে সেখানে একটা সালিশি বোর্ড গঠন হয়। সালিশি বোর্ডে 5 জন করে সদস্য ছিল। তার ভিতরে মিজানুর রহমান ছিলেন, উনি সেখানে সভাপতির দায়িত্ব, সভাপতি না উনি ওখানে ছিলেন আর কি। এখান করে সালিশি সভাপতি মিজানুর রহমান ছিল, আর ওখানে সভাপতি ওসি সাহেব। তো তখন কথাবার্তা চলার এক পর্যায়ে ওনারা বললেন তাহলে স্যার আসুক, কাগজপাতি দেখলেন, আমাদের কাগজ দেখালাম, ওনাদের কাগজ দেখালো না। বললো যে আমাদের কাগজ দেখান। বললো আমাদের কাগজ আমার দেখানো লাগবে না, আমার কাগজ ঠিক আছে। তখন আপনার ওসি সাহেব আসলো। ওসি সাহেব এসে বললো যে কাগজপাতি দেখি। আমার কাগজ দিয়ে দিলাম, দেখেন সিএসএ আমার দাদার নাম, এসএটি আমার বাবা, আর এসও আমার বাবা আছে। আমাদের পুরাতন ঘর ভেঙে সেখানে পাকা ঘর করছে আমার ভাইস্তে। আমার ভাই 8 বছর আগে মারা গেছে, তার নাবালক ছেলেপেলে দিয়ে তারা এখন বড় হয়ে একটু ইট কিনে পাকা ঘর করবে। করিম বিদেশ ছিল, আইসে বাধা দিয়েছে। তো বলছে যে করিম ভাই আপনি কি এইখানে জমি পাবেন এই ঘরের ভিতরে? বলে আমি কইলে সঠিক কথা বলবেন, আপনি থানায় যখন আসছেন মিথ্যা বললে কিন্তু আপনি অপরাধী হয়ে যাবেন, সঠিক কথা বলবেন। বলতে দেখেন এই ঘরের ভিতরে আমি জমি পাবো না, তবে এই দাগের মধ্যেই আমাদের এই দাগটা 79% দাগ, এই দাগের মধ্যে একটা বাঁশের ঝাড় ছিল, সেখানে আমি জমি পাবো।
কিন্তু সেখানে এখন ঘর বাড়ি হয়ে গেছে, সেই জমিটা আমার এখন নেই দখলে। অতএব আমি এখানে কাঁচা ঘর যখন ভাঙেছে ইরাই সেখানে দখল করে বিল্ডিং করেছে আগে। এক মিনিট এটা প্রসঙ্গে একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে উনি দাবি করছেন যে এটা ওনার আরেক শত, সেটা হচ্ছে পৈতৃক সম্পত্তি, এবং উনি বলছেন যে আপনার এটা কিনা সম্পত্তি, যেটা আপনি পিছন থেকে, এটা আপনার কিনা সম্পত্তি না। এটা আমাদের পৈতৃক সম্পত্তি, এটা আমার দাদার এবং বাবার সম্পত্তি। তাহলে উনি কি মিথ্যা বলছেন? উনি মিথ্যা বলছেন এবং উনারই ক্রয়কৃত সম্পত্তি। আপনারা দেখলে কাগজ দেখতে পারেন, আমার বাবার সম্পত্তি কিনা এখনই দেখতে পারেন। ওনার কাছে চাইলে ওনারাও দেখাতে পারে যে এটা কিনা। উনিই কিনছে? উনি কিনছে, তাও এখানে না, উনি কিনছে পিছনে, ওনার বাড়ির পিছনে। তাহলে এই যে বিল্ডিং ওনার, এনার যে পাকা এই বিল্ডিংটা ওনার। এবং এখানে দেখেন আমাদের ওই যে জিগে গাছটা দেখছেন, মামা এই পাশে এই জিগে গাছটা দেখেন, এই জিগে গাছটা 100 বছরের জিগে গাছ। জিগে গাছের কোল ঘেঁষে উনি বিল্ডিং করেছে, জিগে গাছের কোল ঘেঁষে উনি বিল্ডিং করেছে। তখন কিন্তু কোনো কথা হয় নাই। এখন আমরা যখন কাঁচা ঘর ভাঙছি তখন উনি বলছে এর ভিতরে জমি পাবো। উনি বলছে যে এই জায়গায় আমার কিনা বাবার সম্পত্তি, উনি মিথ্যা বলছে। এই জায়গায় আমার বাবার সম্পত্তি, হুর আলী বিশ্বাস। আপনারা কাগজপাতি দেখতে পারেন এখনও, বা থানায় দেখানো হয়েছে। আচ্ছা, এই দাগ নম্বরটা কত? এই দাগ নাম্বার 6442 দাগ, আর উনি কিনছে কত দাগ নম্বর? 6442 দাগ। উনি 79% মধ্যে কিনেছেন। তাহলে উনি কিনছে কার কাছে? করে না, ওনার কোনো নির্ণয় করা নেই। যে কোন সাইডে জি জি, না না, বলছে উনি কিনছে কার কাছে? উনি কিনেছে শামসুদ্দিন বিশ্বাসের কাছ থেকে। তাহলে আমার বাবার নাম হচ্ছে হুর আলী, উনি কিনেছে শামসুদ্দিন বিশ্বাসের কাছ থেকে। শামসুদ্দিনের বিশ্বাসের জমিটা এই সাইড দিয়ে ঘুরাইয়ে পেঁচালো ভিতরে, 34% জমি, তার থেকে 5% আমি কিনেছে। যেটা জানতে চাচ্ছিলাম, এই যে 2.5 শতক উনি যে দাবি করছেন যে ওনার নিজস্ব পৈতৃক সম্পত্তি, সেটা আপনি জোর করে দখল করতে চাচ্ছেন, এটা সঠিক না। এটা আপনি যে কোনো ম্যানের কাছে, এই ঘরটা অন্তত 100 বছরের ঘর, আমার দাদার ঘর। আমার দাদার পরে আমার বাবা বাস করে গেছে। আমার বাবার মৃত্যুর পরে আমরা এখানে বাস করে বড় হয়ে আলাদা বাড়ি করেছে। আমার ভাইস্তের বাবা মারা গেছে হজরত আলী, তারা এখন এখানে বাস করে, এই ঘরে বাস করে। তারা এই ঘরের কিছু অংশ ভেঙে দেখেন বাড়ি করতেছে। একটু সামনে আসবেন। হ্যাঁ, তাহলে ওনার তারপরে কি করেছে, থানার থেকে ওসি সাহেব দেখে বলল যে করিম সাহেব, যেহেতু ঘরের মধ্যে আপনি জমি পাবেন না, নিজেই বলছেন যে আমি অন্য জায়গায় পাবো, কিন্তু এখানে আমার একটু সামনেতে দিতে হবে, তো সম্ভব না, ওনার ঘরে আপনি বাধা দেবেন না। তখন আমার বলে দিল আপনারা যাই কালকে কাজ করেন, আর উনি পারলে কোর্টের আশ্রয় নেবে, কারণ জমি জায়গার মামলা কোর্টের বিষয়। আপনি কি দেওয়ানি মামলা দিয়েছেন? করিম বলল না। বলে তাহলে পারে আপনি গার জোর করে এই ঘর ঠেকাতে পারেন না। সে যদি আপনি নতুন জায়গায় ঘর করতো তাহলে আপনি বাধা দিতে পারতেন। সে ঘর করছে, ঘর ভেঙে ঘর করছে। আচ্ছা, আমি যে শেষ একটু সংক্ষিপ্ত বলবো, সেটা তারপরে উনি পরবর্তীতে যায়, যখন থানা দারোগা অর্ডার দেয় ওসি সাহেব, সেই অনুপাতে কাজ শুরু করা হয়েছে। তখন উনি যায় কোর্টে যায় 144 ধারা জারি করেছে। 144 ধারার কাগজ কাল রাত্রি এসে আমার দিয়ে গেছে SI লালচাঁদ সাহেব, কাল রাতে, গত রাতে। আপনার গতকাল কী বার ছিল? রবিবারে রাত 10টার দিকে এসে, আপনার 10টার সময় এসে কাগজ দিয়ে গেছে। তারপরের থেকে আমরা কাজ বন্ধ, আমাদের কালকে বিকাল থেকে কাজ বন্ধ। আচ্ছা, সর্বশেষ কথা হলো, বুঝতে পেরেছি কাহিনী এখন। তাই তো কোর্টের ডেট পড়েছে আগামী 25/5/2025 সাল। সর্বশেষ আরেকটা কথা বলি, উনি আরেকটা কথা বলছেন যে আপনি 72 ঘন্টা আপনি ওনাকে দেখার হুমকি দিয়েছেন। শোনেন, আমরা অত্যধিক দুর্বল মানুষ। আমার পিতা মারা যাওয়ার পরে আমরা মাত্র 3টা ভাই, তাও বড় ভাইটা মারা গেছে। আমার এই বড় ভাইয়ের 2টো নাবালক সন্তান আছে, আর এটা মেয়ে। আর আমার ছোট ভাই, সে গাড়িতে চাকরি করে, সে বেশিরভাগ সময় গাড়িতে থাকে। আমি অনলি একা এখানে, আর ওরা কিন্তু অনেক। ওনারা ধরেন তার পাশে মামার বাড়ি মাইলতেরা, তারা বিরাট গোষ্ঠী। পাশাপাশি তার সহযোগী হিসাবে এখন মধু কাজ করছে বেরপাড়াদি। সে থানায় দিব্যি আমার হুমকি দিয়েছে যে তুই মোহাম্মদ আলী মুইতে দিলি ভাইজে যাইস, তুই হচ্ছে যা বলি তাই শোনেক, পিছনের থেকে তুই নিবি, সামনে একটু ছেড়ে দে। পরবর্তীতে আমার হাতও ইয়ে করেছে। পরে রব্বানি সাহেব এসে আমার হাত ধরে বলছে যে মোহাম্মদ আলী একটু সামনে দাও। তা আমি বললাম যে আমার বাবার ভিটা যেখানে ডুয়া এখনও দিব্যমান রয়েছে, সেটা ভেঙে আপনি দিতে পারবো না, যেহেতু ওটা আমার অধিকারও নেই, ওখানে আমার বড় ভাইয়ের সম্পত্তি। এটা প্রসঙ্গময় কথা বললাম, তাহলে আপনি কি ওনাকে হুমকি দিয়েছেন? না না না, আমি কখনো হুমকি দিইনি, তাহলে সম্পূর্ণ মিথ্যা এবং মানোয়াটি। আপনারা এলাকাবাসীর কাছে সব জায়গায় শুনে দেখতে পারেন যে আমি এই ধরনের কোনো লোকই না।